দেড় যুগ পর নওগাঁ জেলা বিএনপির কাউন্সিল ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। সাংবাদিক তুহিন হত্যা মামলায় এক আসামির দায় স্বীকার, বিচারের দাবিতে মানববন্ধন। স্বাস্থ্য খাত সংস্কারে বরিশালে পঞ্চম দিনে ব্লকেড কর্মসূচি, কাল থেকে টানা অবরোধের ঘোষণা। শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ। নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24 আপনাদের সঙ্গে থাকছি আমি তানভীর আহমেদ। শিরোনাম শুনছিলেন, পুরো খবর যাচ্ছি। শিরোনামে শুনছিলেন, নওগাঁয় জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন এই মুহূর্তে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা একটু সরাসরি যাব তার বক্তব্যে। মাটিতে আইন শৃঙ্খলা বজায় থাকুক। জনগণ চায় এই দেশের ভবিষ্যৎ শিক্ষার্থী যারা, ভবিষ্যৎ বাংলাদেশ যারা, তারা ঠিকভাবে শিক্ষার সুযোগ পায়। জনগণ চায় এই দেশের মানুষ মিনিমাম তাদের স্বাস্থ্য সেবা পায়। জনগণ চায় এই দেশের মানুষ তাদের যোগ্যতা মেধা অনুযায়ী চাকরি বাকরি হোক আর ব্যবসা বাণিজ্য করার সুযোগ হোক, সেই সুযোগ যাতে পায়। অর্থাৎ একটি স্বাভাবিক পরিবেশ জনগণ প্রত্যাশা করে। প্রিয় সহকর্মীবৃন্দ, পৃথিবীর সব দেশে গ্রহণযোগ্য, রাজনৈতিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য প্রক্রিয়া হচ্ছে গণতন্ত্রের চর্চার মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করা। এবং সরকার এই যে কথাগুলো বললাম, জনগণের চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াগুলো বাস্তবায়ন করা, তাদের যে পরিকল্পনা থাকবে সেই পরিকল্পনা অনুযায়ী এই চাওয়া পাওয়াগুলোকে বাস্তবায়ন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী ভোটের একটি সময় ঘোষণা করেছে, সকলেই আপনারা জানেন। আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ আগামী রমজানের আগে এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত যে একটি নিরপেক্ষ নির্বাচন, বহু প্রত্যাশিত বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক অধিকার প্রয়োগের যে হাতিয়ার, সেটি তারা প্রয়োগ করবেন তাদের অধিকার। এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ দেখভালের জন্য, সঠিকভাবে দেখভালের জন্য তারা কাউকে না কাউকে নির্বাচিত করবেন। প্রিয় ভাই বোনেরা, একটি রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক দলের সদস্য হিসাবে অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে যে জনগণ আমাদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করবেন। কিন্তু শুধু নির্বাচিত করলে হবে না। নির্বাচিত ভাই আপনি হয়ে গেলেন ইনশাল্লাহ, বা ইনশাল্লাহ নির্বাচিত আপনি হয়ে যাবেন যদি আপনি জনগণের আস্থা অর্জন করতে পারেন। জনগণের আস্থা, জনগণের বিশ্বাস ধরে রাখার মাধ্যমে, জনগণের আস্থা, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আপনি ইনশাল্লাহ হয়তো জিতে গেলেন। কিন্তু তার পরের বিষয়গুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ, তার পরের বিষয়গুলো কিন্তু আরো কঠিন, তার পরের বিষয়গুলো কিন্তু আরো অনেক অনেক বেশি প্রয়োজনীয়। কি সেটি? দেশকে সঠিকভাবে পরিচালনা করা। একটু আগে আমার বক্তব্যে আমি বলেছি আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। কি সেই চ্যালেঞ্জ? একটা দুইটা করে দুই চারটাও যদি আপনাদের সামনে, সবাই আপনারা জানেন বিষয়গুলো, সবাই আপনারা এই ঘরে উপস্থিত প্রতিটা মানুষ আপনারা জানেন। আমাদের প্রচুর বেকার আছে সারা বাংলাদেশে, তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে প্রচুর বেকার আছে। এই শিক্ষিত বেকার হোক, অল্প শিক্ষিত বেকার হোক, এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। করতে হবে না আমাদেরকে? করতে হবে। তো আমাদের নদী নালা খাল বিলগুলো শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার ফলে একদিকে যেরকম কৃষি কাজের জন্য কৃষকের পানির সমস্যা হয়, আবার আরেক দিকে দেখি আমরা অল্প বন্যায় বা অল্প বর্ষা মৌসুমে বৃষ্টি বাদলে অনেক এলাকা বাংলাদেশের ভেসে যায়। পানিগুলো যাবে কোথায়? এই খাল খনন করতে হবে আমাদেরকে, নদী খনন করতে হবে, কৃষিকের জন্যই হোক, পানির জন্যই হোক, অথবা বন্যাকে প্রতিরোধ করার জন্যই হোক। আমাদের শিক্ষার কি অবস্থা? আপনাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, সন্তান, নিজেদের সন্তানরা এই দেশে পড়ালেখা করছে। আপনারা কম বেশি প্রত্যেকেই এই ব্যাপারে আপনারা সঠিকভাবে আপনারা জানেন যে সেই শিক্ষা ব্যবস্থা বদলাতে হবে। প্রিয় ভাই বোনেরা, একটি বিষয় সবসময় আমি বলি যে আজকের যারা শিশু তারা হচ্ছে, এই কথা শহীদ জিয়াও বলতেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।
আমরা যদি এই শিশুদেরকে আজকে সঠিকভাবে গড়ে তুলতে পারি, একজন গার্জিয়ান হিসেবে এখানে প্রত্যেকেই গার্জিয়ান, প্রত্যেকেরই সন্তান সন্ততি আছে। একজন শিশুকে যদি আজ সঠিকভাবে গড়ে তোলা যায়, কাল সে দেশকে সঠিকভাবে গড়ে তুলতে পারবে। কাজে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। শিক্ষা ব্যবস্থার কি অবস্থা আপনারা জানেন। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বাংলাদেশের মানুষের, ঢাকা শহরে যারা শহরে থাকে হয়তো মানুষ কম বেশি চিকিৎসা পায়, কিন্তু গ্রামে গঞ্জে যেই মানুষগুলা থাকে তাদের এই স্বাস্থ্য সুবিধা থেকে বিভিন্নভাবে তারা বঞ্চিত। এটিকে কিছুটা হলেও আমাদেরকে উন্নত করতে হবে। নওগাঁ জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা ছিলাম তার বক্তব্যে। ছাত্র সংগঠন মিলে ৭১-এর মানবতা বিরোধী রাজনীতিকে যারা এখনো ধারণ করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব। দুপুরে সিলেটের এমসি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কাউন্সিল অনুষ্ঠানে কথা বলেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিচার চান মব সৃষ্টিকারীদের। ছাত্র সংগঠন মিলে যে মবতন্ত্র কায়েমের জন্য যে গোপন রাজনীতি চালু রেখেছে তাকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে, এবং পরবর্তীতে কেউ যদি এ ধরনের গোপন রাজনীতি তৎপরতা অব্যাহত রাখে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামি শাহজালাল। দুপুরে দুদিনের রিমান্ড শেষে কেটু মিজান সহ 7 জন আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে শাহজালাল আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে গাজীপুরে সাংবাদিক তুহিনের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা। দাবি জানান জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির। মানববন্ধন হয়েছে ঝিনাইদহেও। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার চান বক্তারা। এছাড়া কুড়িগ্রাম, নীলফামারী সহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা এবং রোগীদের ভোগান্তির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো বরিশাল ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। দুপুরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা বলেন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য দীর্ঘ আন্দোলন করে আসছেন তারা, কিন্তু তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। ঘোষণা দেন কাল থেকে টানা অবরোধের। এদিকে সংবাদ সম্মেলনে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ.কে.এম. মশিউল মুনির বলেছেন, স্বাস্থ্য খাত সংস্কারের দাবির বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা ইতিবাচক রয়েছেন, তবে প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। রাজপথে আন্দোলন, রাজপথে সমাধান। স্বাস্থ্য উপদেষ্টার এখানে আসতে হবে, এখানেই এসে সমাধান করতে হবে। 3 দফা যদি উপদেষ্টা বরিশালে এসে বাস্তবায়িত নাই করে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেলে আমরা 3 দফা থেকে 1 দফায় উঠে যেতে বাধ্য হব। ইমপ্রুভমেন্টটা একটা চলমান প্রক্রিয়া, একটু ধৈর্য ধরতে হবে, সাহস দিতে হবে, সাপোর্ট দিতে হবে, এবং তাহলে স্যার বলছেন 1 মাস, আমি 1 থেকে 3 মাসের মধ্যে অনেক সুন্দর একটা হাসপাতাল হবে। জুলাই অভ্যুত্থানে হামলা হত্যার ঘটনায় সিলেটে মামলা হয়েছে 142টি। 1 বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি একটিরও তদন্ত। অথচ অপরাধীদের বিচারের আশায় শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। পুলিশের দাবি, চলতি মাসেই শেষ হবে কয়েকটি মামলার সম্পূর্ণ তদন্ত। 24 জুলাইয়ে সারা দেশের মতো সিলেটেও ছিল দুর্বার আন্দোলন। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ছড়িয়ে পড়ে পাড়া মহল্লাতে। হতাহত হন অনেকে। গণ অভ্যুত্থানে নিহত ও আহতের ঘটনায় সিলেট জেলায় মামলা হয় 142টি।
যার মধ্যে মেট্রোপলিটনে 103 ও জেলা পুলিশের অধীনে রয়েছে 39টি। এর মধ্যে হত্যা মামলা 15টি। বছর পেরিয়ে গেলেও একটি মামলারও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। অপরাধীদের দ্রুত বিচার দাবি জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারগুলোর। আমার কিচ্ছু দুঃখ না, কোনো সাহায্য দুঃখ না, আমার বিচার চাইলে আমি খুশি। মাত্র 18 জন ব্যক্তিকে নাম এজাহার নামে আসামিকে মামলা করেছিলাম। এই পর্যন্ত মাত্র 2 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। আমার বাইরে তো যেবার যারা মারছে আমি তো নিশ্চয়কে দেখছি, আর আমার কাছে কিছু ভিডিও ফুটেজও আছে। আমার বাইরে তো মারা হয়েছে পুলিশ, বিজিবি আসিল আর এসিলেন্ট আসিল। এসিলেন্টে পারমিশন দেওয়ায় পুলিশ আর বিজিবি মারছে। আমি তারা সঠিক বিচারটুকু চাইলাম। পুলিশ বলছে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সব মামলা। নিরপরাধ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা মাথায় রেখেই চলছে তদন্ত। আসামির সংখ্যা বেশি থাকাতে প্রত্যেকজন আসামি ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা সে সকল তথ্য প্রমাণ সংগ্রহ করে নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি মামলা আমরা তদন্ত কার্যক্রম প্রায় গুছিয়ে নিয়ে এসেছি। অনেক হত্যা মামলার ক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট নাই আমাদের কাছে, সুরতহাল রিপোর্ট নাই, অনেকগুলা এভিডেন্সগুলো নষ্ট হয়ে গেছে এবং যারা মামলার বাদী এবং সাক্ষী তাদের কাছ থেকেও আমরা কিছু কিছু ক্ষেত্রে ওই রকম আশানুরূপ রেসপন্স পাচ্ছি না। তো এই সব কিছু মিলেই আমরা চেষ্টা করছি যে খুব ভালোভাবে এই মামলার তদন্তগুলো যাতে অগ্রসর হয়। সিলেটে 142টি মামলার এজাহারভুক্ত 9,355 আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছে 298 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মধ্যরাতে গোলাগুলির শব্দে আবারও কাঁপল বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। গতরাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে হঠাৎ গোলাগুলির শব্দ পাওয়া যায়। কয়েক ঘন্টা উভয় পক্ষের গুলি বিনিময়ের পর রাত 2টা নাগাদ থামে তা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তুমব্রু সীমান্তের 34 নম্বর পিলারের অভ্যন্তরে ফায়ারিং শুরু করা রাইট ক্যাম্পটি বর্তমানে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দখলে। সীমান্ত এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরএসও এবং আরাকান আর্মির সংঘর্ষ হতে পারে বলে দাবি স্থানীয়দের। হঠাৎ এ ধরনের গোলাগুলির ঘটনাতে আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলাকায়। কাগজে কলমে হিসাব ঠিক থাকলেও মাঠে সার এবং কীটনাশক সংকটে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কৃষকরা। সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ডিলার সম্প্রসারণ কার্যক্রম হাতে নিলেও সিন্ডিকেটের কাছে জিম্মি স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ি থেকে নুরুস্সাফা মানিকের পাঠানো রিপোর্ট দেখুন। ভরা মৌসুমেও সার ও কীটনাশক সংকটে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার আমন চাষিরা। একই দশা সবজি ও অন্যান্য ফসল আবাদকারীদের। প্রান্তিক পর্যায়ে কৃষি উৎপাদন বাড়াতে সরকার সার ও কীটনাশক সরবরাহের উদ্যোগ নিলেও তা থেকে বঞ্চিত সেখানকার কৃষকরা। তাদের অভিযোগ 10 থেকে 12 কিলোমিটার দূর থেকে সার ও কীটনাশক আনতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। কিউনিশিয়ার নিতে গেলে কেজি 50 টাকা করে মানিকছড়ি ডিলার তো তত সময় পাই সময় পায় না। সার আছে, আমি ভিতরে সার দেখছি কালকে সার পুরো গোরান করা কিন্তু সার 15 কেজি পাই দিতে চাইছে। আমার 25 কেজি সার লাগে, ওয়ার লাগাইছে সার বেশিগুলো লাগছে, তারপরে সারটা দিতে চাই। একটা লোক এখান থেকে এসে এক বস্তা সার নিয়ে যেতে গেলেও কি কেজিতে 2 টাকা 3 টাকা তার খরচের টাকা পড়ে। ওয়ার্ডে যদি সাব ডিলার হোক নিয়োগ দেওয়া যেতে পারে তাহলে আমরা মনে হয় ওটার থেকে কিছুটা হলেও আমাদের এলাকার সাধারণ জনগণ পরিত্রাণ পাবে। সম্প্রতি বিএডিসির বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তরের প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতোমধ্যে এতে আবেদন করেছেন মানিকছড়ির 2 জন বিএডিসি ডিলার। তবে বিসিআইসি ডিলারদের সাথে সম্ভাব্য দ্বন্দ্ব এড়াতে প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়েছে বলে জানান উপজেলা সার ব্যবস্থাপনা কমিটির সংশ্লিষ্টরা। মাটিরাঙ্গা উপজেলায় একজন আবেদন করেছিল, ওইটা অনুমোদন পেয়েছে। এখন মানিকছড়ি উপজেলার 2 জনের একজনও অনুমোদন পায় নাই। কি অজানা কারণে অনুমোদন পায় না এটা আমি জানি না। এখানে আমাদের প্রয়োজনীয়তা আছে কিনা এইভাবে কথাটা উল্লেখ ছিল চিঠিতে। তো এটা আমি যখন মিটিং অ্যারেঞ্জ করা হলো, মিটিংয়ে আসলে দীর্ঘক্ষণ আলোচনার পরে সিদ্ধান্ত হলো যে এই মুহূর্তে আমাদের বিএডিসি সারের ডিলার নিয়োগটা স্থগিত থাকবে। ওনাদেরকে দিলে স্থানীয়ভাবে অন্যান্য ডিলাররা সমস্যা করবেন, একটা কেওস তৈরি হবে। আমরা এই কেওসটাতে যেতে চাই না।
সার সংকটের কারণ অনুসন্ধান ও ডিলার সম্প্রসারণ কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ডিলারের বিষয়টি আমাদের এখানে সুষমভাবে বন্টন করা হয়েছে। যদি কোথাও সমস্যা থাকে খতিয়ে দেখে যদি কোনো আমরা অব্যবস্থাপনা দেখি তাহলে আমরা সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী মানিকছড়িতে সরকারি ডিলার মাত্র ৩৮ জন, যার বেশিরভাগই উপজেলা সদর কেন্দ্রিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সুন্দরবনে বেপরোয়া হয়ে উঠছে হরিণ শিকারীরা। স্থানীয়রা বলছেন জেলে ছদ্মবেশে বনে ঢুকে ফাঁদ পেতে হরিণ শিকার করছে চিহ্নিত চোরা শিকারীরা। সম্প্রতি বন বিভাগের অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ফাঁদ আর হরিণের মাংস। অপরাধ বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় বন কর্মকর্তা। সুন্দরবনে চলছে টানা ৩ মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা। এই সুযোগে ফাঁদ পেতে হরিণ শিকার করছে একটি চক্র। স্থানীয়রা বলছেন চিহ্নিত শিকারীরা হরিণ শিকার করে পাচার করছে দেশের বিভিন্ন এলাকায়। মনে করেন 3 পদ 4 পদের পাতে আমরা ওই মৌয়ালিতে গেলে তারপরও দেখা যায় যে ওরা খেসা বানাইয়াও মনে করেন হরিণ সংগ্রহ করে। এই হরিণ শিকার, বাঘ শিকার, শুয়োর শিকার এইটা বন্ধ হোক। সুন্দরবনটা আমাদের জাতীয় সম্পদ, হরিণও আমাদের একটা জাতীয় সম্পদ। আমরা চাই এই সম্পদটা টিকে থাকুক। সুন্দরবনের হরিণ রক্ষায় আইন সংশোধন ও নজরদারি বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। বনের যে আইনটা আছে সেটা হচ্ছে 1927 সালের ব্রিটিশ আমলের আইন। এই আইনকে যুগোপযোগী করতে হবে এবং যারা ওই অন্যায়ের সাথে যুক্ত আছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। শিকারীদের তালিকা করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান বন কর্মকর্তা। সুন্দরবনে প্রবেশ নিষেধ আছে। এই সময় তারা কি বাড়িতে থাকছে না কোথায় থাকছে, নাকি বাড়ি থেকে চলে যাচ্ছে, এটুকু কিন্তু আমাদের অনেকেই আমরা ওয়াচ করছি। গেল 2 মাসের অভিযানে 34 জনকে আটক করেছে বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।